নমস্কার, সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের স্বাগতম। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শ্রদ্ধেয় শ্রী নীলকমল সাহা মহোদয়। দাদা, ধন্যবাদ, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের সোশ্যাল বাংলার পর্দায়। আপনার কাছে যে প্রশ্নটি থাকবে, বর্তমান যে একটা রাজনৈতিক পরিস্থিতি চলছে রাজ্যে, সেই সম্পর্কে আপনার অভিমত। দেখুন, আমি কিছুদিন আগে লাইভে এবং এক দুটো প্রেস মিডিয়াতেও কথাটা জানিয়েছি যে আমরা হঠাৎ করে লক্ষ্য করতে পেরেছি যে কংগ্রেস যেখানেই সভা বা সম্মেলন করছে সেখানেই ভারতীয় জনতা পার্টি সমর্থকরা, আমি ভারতীয় জনতা পার্টির সমর্থক এই জন্য বলছি কারণ তাদের হাতে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা দেখেছি এবং প্রত্যক্ষভাবে সবাই দেখেছেন যে গোমতী উদয়পুরে আমাদের একটা যোগদান সভা ছিল এবং সেই সভার পারমিশন থেকে শুরু করে সবই অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু প্রোটোকল আমরা করেছি। কিন্তু আমরা যা দেখলাম, যখন আমাদের বিধায়ক এবং সিডব্লিউসি মেম্বার শ্রী সুদীপ রায় বর্মনজি মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তেই কিছু সমাজ বিরোধী লোক ভারতীয় জনতা পার্টির ঝান্ডা হাতে নিয়ে ওনার দিকে তেড়ে এসে কুরুচিকর ভাষায় ওনাকে গালাগালি, গোব্যাক স্লোগান দিচ্ছিল এবং এটা প্রচন্ড নিন্দনীয়। কারণ আমরা সবাই যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করার আমাদের রাইটস, এবং কংগ্রেস আজকে যে শক্তিশালী হচ্ছে রাজ্যে এবং দেশে, সেটার একটা প্রমাণ যে কংগ্রেসকে ভারতীয় জনতা পার্টি বাড়তে দিতে চায় না। কারণ আমাদের জননায়ক শ্রী রাহুল গান্ধীজি প্রতিনিয়ত এই ভারতীয় জনতা পার্টির যে কুসংস্কার, যে সমাজ বিরোধী, যে যুবক বিরোধী, মহিলা বিরোধী এবং ধর্ম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে যে আওয়াজ উঠাচ্ছে, সেই আওয়াজ আজকে প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এবং যে মানুষরা একটানে ভেবেছিল যে ভারতীয় জনতা পার্টি হয়তো তাদের জন্য কাজ করবে, যুবকদেরকে চাকরি দেবে, তাদেরকে ভাতা প্রদান করবে, তাদেরকে একটা ভালো জীবনযাপন কাটানোর একটা ব্যবস্থা করে দেবে এবং ভারতকে আরো পুরো বিশ্বের দরবারে শ্রেয় করে উঠাবে, তারা বিফল। এবং আমরা এই কথাগুলো অনেকদিন ধরে বলছি এবং খালি মুখে বলি না বা বানানো কথা না, আজকাল তথ্যেও এটা উঠে আসছে যে ভারতীয় জনতা পার্টি যে বিফল। এটা ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম দিয়েই হোক, ইন্ডিয়ার লিটারেসি দিয়ে হোক, ইন্ডিয়ার চাকরি দিয়ে হোক, এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, সবকিছুতেই দেখবেন যে আমরা আগে থেকে আরো পিছিয়ে যাচ্ছি। এবং এই আওয়াজগুলো রাহুল গান্ধী সবার সামনে উঠে ধরছে। আপনি দেখবেন যে কাস্ট সেন্সাস নিয়ে আমাদের জননায়ক রাহুল গান্ধীজি প্রচন্ডভাবে লড়াই করেছে এবং আজকে ভারতীয় জনতা পার্টি বাধ্য হয়েছে এই কাস্ট সিস্টেমটাকে লাগু করতে, কিন্তু এখন পর্যন্ত সেটার কোনো অ্যাকশন গ্রাউন্ডে দেখা যায়। তো এটাই একটা জ্বলন্ত উদাহরণ যে তারা মুখে যেটা বলে কাজে তার ধারে কাছেও তারা থাকে না। এবং তারপরে আমরা দেখেছি যে আমাদের আদিবাসী সম্মেলন ছিল আমবাসায়, আমাদের বিধায়ক আসল বিজেপির যে চেহারা, যে মুখোশের পেছনেও যে আসল চেহারাটাকে তুলে ধরার চেষ্টা করেছে এবং উনি বলেছেন যে এটা কিরকম পার্টি বা তার কিরকম কার্যকর্তা যারা আদিবাসীদের উপর প্রস্রাব করে। আদিবাসী বলতে এখানে ত্রিপুরার আদিবাসী বা কোনো স্পেসিফিক এলাকার আদিবাসীকে বোঝায়নি। আদিবাসী মানে এই রাজ্যের, এই দেশের, দেশের যে কোনো জায়গার আদিবাসী। এবং এটা বলার পরে আমরা দেখেছি যে কিছু সংখ্যক সমাজ বিরোধী লোক ওনার পলিটিক্যাল চিত্রটাকে ড্যামেজ করার চেষ্টা করে এবং ভারতীয় জনতা পার্টির যে আদিবাসী শাখা আছে সেই শাখার তরফ থেকে ওনার বাসভবনে, যেটা একটা গভর্নমেন্ট প্রোটেক্টিভ জায়গা, সেখানে ঢুকে ফার্নিচার ভাঙা, ইটপাটকেল মারা, ওনাকে মেরে ফেলার হুমকি দেওয়া। তো এটা আমি মনে করি না হওয়া দরকার এবং এটা পুলিশ প্রশাসনের ওপরেও একটা দাগ যে পুলিশ সামনে থেকে এরা 20-25 জনের গ্রুপকে ধরে রাখতে পারেনি
আমরা ভিডিও দেখে যেটা অনুভব করলাম যে পুলিশও তাদেরকে সাহায্য করেছে ভেতরে ঢুকে একটা নোংরা আবহে তৈরি করা, এবং তার নিন্দা জানাই। কারণ সুদীপ রায় বর্মন আদিবাসীদের কে নিয়ে এবং ভারতীয় জনতা পার্টিকে নিয়ে যেটা বলেছেন এটা তো সত্যি কথা, এবং আমরা এটা প্রুফ দেখেছি। আমরা নিউজ মিডিয়াতে দেখেছি যে মধ্যপ্রদেশে একটা চিফ মিনিস্টার, তখনকার যে সিএম চিফ মিনিস্টার যিনি বিজেপি, ওনার খাস যে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি আদান, উনি ওপেন দাঁড়িয়ে হাতে সিগারেট এবং একটা আদিবাসী মানুষের উপরে প্রস্রাব করছে, এবং সেই কথাটাই তুলে ধরার চেষ্টা সুদীপ রায় বর্মনজি জনগণ এবং সবার সামনে করাতে ওদের শরীরে চুলকুনি উঠেছে। কারণ ওরা কখনোই চায় না যে আদিবাসী, দলিত সমাজ, এসসি এসটি ওবিসি ওরা সমান ভাবে এই দেশে বসবাস করে, এটা তারা কখনোই। যেমন আরো অনেক ঘটনা আছে। উত্তরপ্রদেশে একজন ছোট জাতের লোক, ওদের ভাষায় বলে চামার জাত, আমি আপনাকে ভিডিওটাও দিয়ে দেবো। ছোট জাতের লোক ভগবত গীতা পাঠ করছিল, একজন হিন্দু, তার চুল কেটে দেওয়া হলো। আমাদের সনাতনী ধর্মে আমরা টুপি রাখি, সেই টুপি কেটে দেওয়া হলো, এবং একজন ব্রাহ্মণ মহিলার প্রস্রাব দিয়ে তার মুখ ছিটান, তার মুখে সেই ব্রাহ্মণ মহিলার প্রস্রাব ছেটানো হলো, ছিটিয়ে বলল যে এখন তুমি শুদ্ধ। তো এই হয়েছে ভারতবর্ষের আসল চিত্র, যেটাকে তুলে ধরলেই ভারতীয় জনতা পার্টির শরীরে চুলকানি হতো। কারণ সত্যটাকে তো তারা সেই মুখোশ দিয়ে ঢেকে রাখার চেষ্টা করে, এবং প্রচন্ড নিন্দনীয় যে এইভাবে একজন বিধায়কের বাড়িতে ঢুকে যেভাবে তারা হামলার উদ্ধৃতি করেছে, এটা একদমই মানে ভালো লক্ষণ না। কারণ উনি সত্যি কথা বলতে যদি আপনাদের এত অসুবিধা হয়, তাহলে তো আমরা মনে করি যে কেউ সিকিউর না, এবং যিনি রাজার চেয়ারে বসে আছে উনি এই ব্যাপারে কোনো কথা বলছেন না। ওনার আদেশ ছাড়া তো এইভাবে একটা শাখা, একটা ভারতীয় জনতা পার্টির শাখা এইভাবে কোনো বিধায়কের ঘরে ঢুকবেন না। অবশ্যই সিনিয়র লিডার, বিজেপির সিনিয়র লিডারদের আদেশ ছিল, তাই জন্য এইসব কাজ ওরা করছে, এবং এটা অত্যন্ত বেদনাদায়ক এবং নোংরা। এটাতে একটা ব্যাড এক্সাম্পল সেট হচ্ছে। পুরো রাজ্যের মানুষ দেখছে যে রাজ্যের শাসক দল নিজের হাতে শক্তিতে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে কিভাবে দিনের পর দিন বিরোধীদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে। সেক্ষেত্রে নিশ্চয়ই লজ্জাজনক ব্যাপার এটা, একজন বিধায়কের বাড়িতে হামলা হয়েছে। নেক্সট যে প্রশ্নটা আপনার কাছে আমাদের রয়েছে, আপনি যে কথাগুলি বলছেন, রাজনৈতিক মহলে একটা গুঞ্জন রয়েছে যে আপনি আপনার দলবল নিয়ে নেক্সট বিজেপিতে জয়েন করতে চলেছেন। এটা সত্যতা সম্পর্কে কি বলেন আমাদের জনগণকে? দেখুন, আমি একটাই কথা বলতে চাই যে আমার লড়াইটা সবসময় বিজেপির বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে কেন? কারণ আমি এরকম কোনো রাজনৈতিক দলকে সমর্থন করব না যে ভারতবর্ষের ভিতরে ভারতবর্ষের লোকেদেরকে বিভাজন করেন। এবং এটা তো সত্যি যে আমি এর আগে একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম, আমি তখনও ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেই লড়াই করেছি, এবং তারপরে যখন আমি সেই পার্টি ছেড়েছি তার কিছু কারণ ছিল। কারণ তারা অ্যাক্টিভলি এখানে কাজ করছিল না, আমাদের কোনো প্রেসিডেন্ট ছিল না, তৃণমূল কংগ্রেসের কোনো অভিভাবক ছিল না। আমি ওনাকে জানিয়েছি, 2 মাস ওদেরকে চিঠি লিখেছি, কোনো রিপ্লাই পাইনি। পরে আমি কংগ্রেস জয়েন করেছি। আমি ছেলে কিন্তু বিজেপি তখন জয়েন করতে পারতাম। একটা জিনিস মনে রাখবেন, আমি পার্সোনালি, যেটা আপনি পার্সোনাল কোশ্চেন করেছেন, নীলকমল সাহা কখনো পার্টির থেকে কোনো কিছু পাবে বা কোনো কিছু নিয়ে তার সংসার চলবে এটা চিন্তা করে রাজনীতি করে না। সে পার্টিকে দেওয়ার মতন ছেলে, এবং আমি সবসময় পার্টিকে সবকিছু ভাবে হেল্প করি। এবং আমি এতটুকু বলতে পারি যে লড়াইটা সবসময় ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধেই থাকবে, এবং আছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ভারতীয় জনতা পার্টিতে অ্যাটলিস্ট নীলকমল সাহা কখনোই যাবে না। তাকে যদি চিফ মিনিস্টারেরও চেয়ার দেওয়া হয় ভারতীয় জনতা পার্টি থেকে, নীলকমল সাহা কখনো ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবে না। আরেকটা শেষ প্রশ্ন আপনার কাছে। আমরা যেটা ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক মহলে আরেকটা কথা খুব চলে যে শেল্টার দেওয়া রাজনীতি কংগ্রেসে হয়। এটা হয়েছে যে বর্তমানে বিজেপির একজন মন্ত্রী, যিনি হেভিওয়েট মন্ত্রী ছিলেন এবং নিশ্চয়ই মাননীয় শ্রদ্ধেয় লোক, উনি
কংগ্রেস দলে যোগদান করেছেন এবং বর্তমানে কংগ্রেস দলের বিধায়কও আছেন। সেটা জনমনে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আপনি আপনার ক্লিয়ারেন্সটা দিলেন, কিন্তু এরকম ঘটনা তো ঘটেছে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে। কংগ্রেস বরণ করে নিয়েছেন ওনাদের, ত্রিপুরা কংগ্রেস, এবং বলেছেন যে ঘোরের ছেলে ঘোরকে ফিরিয়ে নিয়ে এসছি, ওনাকে স্বাগত। কি বলবেন এগুলো? দেখুন, আমি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হয়েছে যে আমরা যখন লিডারশিপকে, আপনি যেরকম আমাকে প্রশ্ন করেছেন, আমি আমার লিডারশিপকে যখন প্রশ্ন করেছি, আমার লিডারশিপ একটাই কথা বলেছে যে 25 বছর যখন আমরা একটা রাজনৈতিক দলের সঙ্গে লড়াই করেছিলাম, হঠাৎ করে দিল্লির থেকে যে নির্দেশ এসেছিল যে তাদের সঙ্গে অ্যালায়েন্স করতে হবে, সেটা তারা মেনে নিতে পারে এবং মেনে নিতে না পারায় তারা হয়তোবা অন্য একটা রাজনৈতিক দলে চলে গেছেন। গিয়ে সেই রাজনৈতিক দল আজকে যার সাহসে আজকে চেয়ারে বসেছে, সেই দুজন মহান ব্যক্তি আশিস কুমার সাহাজি এবং সুদীপ রায় বর্মনজি দলে ফিরে এসছেন। কিন্তু কেন দলে ফিরে এসছে? ওরা তো এখানে ভালোই ছিল। আজকের দিন পর্যন্ত যদি ভারতীয় জনতা পার্টির সঙ্গে সুদীপ রায় বর্মনজি এবং আশিসরা থাকতো, আমি মনে করি আজকে চিফ মিনিস্টার সুদীপ রায় বর্মনজি থাকতেন বা চিফ মিনিস্টার আশিস কুমার সাহা থাকতেন। কিন্তু লোকের দিকে না তাকিয়ে মানুষের প্রতি যে পার্টির প্রতিশ্রুতি ভুল, তা জেতার পরে আশিস বাবু এবং সুদীপ রায় বর্মন এক্সপিরিয়েন্স করেছে যে ওরা মানুষকে, জনগণকে যে কিভাবে বোকা বানিয়েছে এবং তাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেই প্রতিশ্রুতিগুলোর যে বিন্দুমাত্র কোনো ইন্টেনশন তাদের ছিল না। যেরকম 50,000 চাকরি দেবে বলেছিল, যেরকম 15 লক্ষ টাকা করে প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢোকাবে বলেছিল, এবং আরো অনেক কথা বলেছিল, চাকরি দেবে, ভাতা দেবে, তার ধারে কাছে যে ভারতীয় জনতা পার্টি প্র্যাকটিক্যালি নেই, সেটা তারা অনুভব করতে পেরেছে এবং তারা দলের বিরোধিতা করেছিল এইসব কুকাজে। যখন দেখেছে যে তাদের কথা কেউই শুনছে না, তারা কংগ্রেসে ফিরে এসছে, কারণ তারাও জানে যে একটা ন্যাশনাল পার্টি কংগ্রেস, এবং কংগ্রেস ওরা আসার পরে কতটুকু শক্তিশালী হয়েছে এটা মানুষের মুখে বলার থেকে বেশি আমি মনে করি স্ট্যাটিস্টিক্স আপনাদের দেখা উচিত। যে তারা জয়েন করার পরে আজকে কংগ্রেসের অবস্থান কোথায়, আজকে কংগ্রেসকে তারা ভয় পাওয়া শুরু করেছে। এবং আমি মনে করি যে রাজনীতিতে যদি আপনি আপনার জনগণকে কিছু দিতে না পারেন এবং খালি নিজের পকেট ভরেন, সেই রাজনৈতিক দলে থাকার থেকে না থাকাটা ভালো। কারণ সেটা সাময়িক, কিছুদিনের জন্য আপনি হয়তো পাওয়ারের এক্সপিরিয়েন্স করছেন, কিন্তু মানুষ যখন আপনাকে সেই চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেবে, তারপরে কিন্তু আপনার কোনো ঠাঁই থাকবে না। তাই সুদীপ রায় বর্মনজি ভেবেছিল যে ভারতীয় জনতা পার্টিতে গিয়ে, বা আশিস সাহাজি ভেবেছিল ভারতীয় জনতা পার্টিতে গিয়ে তারা বোধহয় মানুষের জন্য কাজ করতে পারবে, মানুষকে কিছু দিতে পারবে। কিন্তু যখন জিতলো, যখন ভারতীয় জনতা পার্টি সরকারে বসলো, তারা এটা অনুভব করতে পেরেছে যে দলের পুরোটা জিনিসই ফেক। দল যে প্রতিশ্রুতিগুলো করেছিল, সেই প্রতিশ্রুতিগুলো আসলে ঠিক না, এবং মানুষকে দেওয়ার মতন মনোবৃত্তি তাদের নেই। তাই তারা আবার কংগ্রেস দলে ফিরে এসেছে, এবং আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত। এই রাজ্যে জনগণের কল্যাণের জন্য এটা সঠিক সিদ্ধান্ত ওরা দুজন নিয়েছে, এবং আমি সাধুবাদ জানাই যে ওরা প্রথম দিকেই বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি যে একটা জুমলা পার্টি, এই পার্টির প্রতিশ্রুতির কোনো দাম নেই, এই পার্টির প্রতিশ্রুতির কোনো কাজ নেই। তাই রিটার্ন এসে পড়েছে, এবং ওনাদের সঙ্গে যারা গেছিল কংগ্রেস থেকে, তারাও রিটার্ন এসেছে। যারা সুবিধাবাদী, যারা ভেবেছে না আমরা কিছু পয়সা কামাই, কিছু কমিশন ব্যবসা করি, কিছু নেগো ব্যবসার সঙ্গে থাকি, তারা এখনো থেকে গেছে। কিন্তু আমি একটাই কথা বলতে পারবো, ত্রিপুরা প্রদেশ বিজেপি পার্টি ইজ মেড ইন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। প্রত্যেকটা মানুষ কোথাও না কোথাও কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিল। আজকে যদি ওরা ওখানে প্ল্যাটফর্ম পায়, এটার পুরো শ্রেয় কংগ্রেস পার্টি আমি মনে করি, এবং আমার সঙ্গে পুরো জনগণ এটাতে সহমত থাকবে যে আজকে যারা মিনিস্টার পদে, বড় বড় লিডারশিপের পদে, বড় বড় পোস্টে বসে রয়েছে, এটার অবদান তারা কংগ্রেস পার্টির অবদান। কংগ্রেস তাদের লিডারশিপ এস্টাবলিশমেন্ট করেছে, এবং তাই আজকে তারা এই দলে আজকে মন্ত্রী, আজকে কাফিরদের মতন ব্যবহার করছে। আজকে তারা কংগ্রেস পার্টির বিরোধিতা করছে, এবং সময় একটা বহুত বড় জিনিস, সময় ঘুরবে, এবং যখন সময় ঘুরবে তখন হয়তো তারা বুঝবে যে তারা কার সঙ্গে ছিল, কি ভুল করেছে, এবং জনগণকে কিভাবে তারা প্রতারণা করেছে তাদের নিজের পকেট ভরার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় সোশ্যাল বাংলাকে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আমাদের সাথে ছিল, আপনাদের সাথে ছিল
ত্রিপুরা প্রদেশ যুব সভাপতি মাননীয় সচিব শ্রী নীলকমল সাহা মহোদয় ক্যামেরায় বলবেন সাথে আমি ছিলাম আপনাদের সাথে রূপেন ভট্টাচার্য। পরবর্তী আপনাদের জন্য সেই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। ধন্যবাদ। বাগবাড়ি লেম্বুছড়া স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ, যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা, যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয়। পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও। রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন, ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 9873673875।